আমাদের আজকের গল্প গৌতম রায়ের কলমে তৃতীয় রিপুর কবলে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, বর্ণালী, সব্যসাচী এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। কল্যাণী সীমান্ত থেকে বেশ কিছুটা প্রত্যন্তে একটা ছোট্ট গ্রাম মৌটুসি, তেমনভাবে উল্লেখযোগ্যও নয়। আর এই অজপাড়াগায় শেষ পর্যন্ত অশোক রুদ্রকে থানার বড়বাবু হয়ে আসতে হলো। অশোক জানত যে এই নির্বাসন তার বাধা। আসলে এগুলো হচ্ছে শাস্তিমূলক ট্রান্সফার। আসানসোলে পোস্টিংয়ে থাকতে থাকতে কিছু কয়লা মাফিয়ার হোয়ার অ্যাবাউটস তার নখদর্পণে চলে আসে। তককে তককে ছিল পুরো গ্যাংটাকে হাতে নাতে ধরবার। যদিও সে জানত যে এদের সবার খুঁটি যেখানে বাধা আছে সেখানে তার হাত পৌঁছবে না, কিন্তু গরম রক্তের তেজ আর কি, এত সহজে কি আর ঠান্ডা হয়ে যায়? গোপনে সে ওপরওয়ালার কাছে তার সন্দেহের কথা জানায়। প্রয়োজনে সে প্রমাণ সমেত সবকিছুই দাখিল করতে পারে। খবরটা আসল খুঁটির দরবারে পৌঁছে গিয়েছিল। এতএব তাকে দুটোর একটা ফেস করতেই হতো। হয় ভবলীলা মাঝপথে সাঙ্গ করে চলে যেতে হতো, নয়তো কোনো এক রাজপথে তার গলা কাটা শরীরটা পাওয়া যেত, আর নয়তো কোনো এক গণ্ডগ্রামে ততোধিক অখ্যাত কোনো এক চৌকিতে পোস্টিং ট্রান্সফার নিয়ে চলে আসা। সেটাই হলো মৌটুসি থানা। নামের বাহার থাকলেও থানাটির কোনো তেমন বাহার ছিল না। সে নিজে, একজন এসআই আর একজন হেড কনস্টেবল, আর বাকি 5-6 জন হাবিলদার। মনটা ভেঙে গেলেও পুলিশ লাইনে ভেঙে পড়তে নেই। অশোকও ভেঙে পড়েনি। তার সামনে এখন অনেক লম্বা জীবন পড়ে আছে। সেদিন সবেমাত্র থানায় এসে বসেছে। হাবিলদার বিজন একটা কাচের গ্লাসে চা আর কতক বেকারি বিস্কুট এনে ধরিয়ে দিল। সকালে খবরের কাগজ পাওয়া যায় না। বাধ্য হয়ে গতকালের কাগজটাই উল্টোপাল্টে দেখছিল। এমন সময় একটি বাক্য তার কর্ণগোচর হলো। অশোক মুখ তুলে তাকালো। গ্রামেরই কোনো এক ছেলে হবে, বয়স ওই 25-26-এর মতো। ময়লা রং, পরনে একটা সোয়েটার, পাজামা, উস্কো খুস্কো এলোমেলো চুল, আর মুখে বেশ সন্ত্রাস। আসুন। যুবকটি এসে তার টেবিলের ওপাশে বেশ সংকোচ নিয়েই দাঁড়ালো। আগেই বলেছি, চোখে মুখে ত্রাস। হ্যাঁ, এবার বলুন কি ব্যাপার? সর্বনাশ হয়ে গেছে স্যার। সেটাই শুনি। কাল রাতে আমাদের বাড়িতে চোর পড়েছিল। বাড়িটা কোথায়? আজই এই গ্রামেই। তারপর? এক্ষুনি স্যার আপনাকে একবার যেতে হবে। ভাবেজির অবস্থা খুব সাংঘাতিক। বেঁচে আছেন কিনা সেটা বুঝতে পারিনি। রক্তারক্তি অবস্থায় বিছানায় এলিয়ে পড়ে আছেন। ডাকাডাকি করে সাড়া না পেয়ে সুধীর বলল থানায় আসতে, তাই চলে এলুম। তার আগে বলুন আপনি কে, আর সুধীরই বা কে? আমার নাম সহদেব যাদব। থাকা হয় কোথায়? ভাবেজির বাড়ির সামনে একচালা ঘরে, মাটির ঘর স্যার। আসল বাড়ি কোথায়? আগে ঝাড়খণ্ডে, তবে অনেকদিন এখানেই আছি, দেশে যাওয়া হয়নি। কি কাজ করেন? বলতে গেলে কিছুই করি না। ভাবেজি টুকটাক 5 মাস খেটে দিই। আচ্ছা, সুধীর কে? সুধীর আমার বন্ধু। না, বন্ধু ঠিক নয়, তবে থাকে আমাদের পাশেই। পাশেই মানে? সে স্যার অনেক কথা, আপনি না গেলে সব কিছু জানতে পারবেন না। কতক্ষণ লাগবে পৌঁছতে? বড় জোর 20 মিনিট। বিজন, একবার এদিকে এসো। হেড কনস্টেবল রামাদিন আর দুজনকে তৈরি হতে বলো, আমার সঙ্গে স্পটে যেতে হবে। পিচ রাস্তা সামান্যই, তারপরেই সুরকি ঢালা পথ। ডেভেলপমেন্টের কাজ চলছে। হয়তো নেক্সট ইলেকশনের আগেই সবটাই পিচ রাস্তা হয়ে যাবে। সহদেব বলেছিল মিনিট 20। পৌঁছতে লাগলো পাক্কা 45 মিনিট। অশোক পৌঁছে দেখল একটা বাড়ির সামনে প্রচুর গ্রামবাসীর ভিড় জমেছে। রামদিনের দিকে তাকিয়ে ইশারা করতেই ও ভিড় পাতলা করল, তবে গেল না কেউই। একটু দূরেই ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রইল। জনতার দিকে তাকিয়ে এক বৃদ্ধ ভদ্রলোককে হাতের ইশারায় ডাকলো অশোক। ব্যাপারটা কি হয়েছে? আগে কি হয়েছে সেটা তো এখানে দাঁড়িয়ে বলা সম্ভব নয়। সে আপনি ভেতরে গিয়ে দেখুন। সামনেই একটা ঘর, ওই ইট পাতা দাওয়ার লাগোয়া ঘর, তবে দরজায় কোনো পাল্লা লাগানো নেই।
এক কাঠের পাল্লাটা ঘরের পাশেই খাড়া করা আছে। সহদেব সঙ্গেই ছিল। দরজার পাল্লাটা খোলা কেন? এসব শরিকি বিবাদের ফল। কীরকম? এই বাড়ির মালিক, ওই দেখছেন তো সবে ঘর তোলা হচ্ছে। আসলে শ্যামা দাস আর রুহি দাস হচ্ছে দুই ভাই। পাশের যে দোতলা বাড়িটা দেখছেন, সেটা ছিল এই দুই ভাইয়ের বাবা চণ্ডী দাসের। চণ্ডীবাবু মরার সময় ওনার বাড়িটা দিয়ে যান বড় ছেলে শ্যামা দাসকে, আর নগদ কিছু টাকা দেন রুহি দাসকে এই জমিতে বাড়ি তুলে নেওয়ার জন্যে। বাড়িতে সবেমাত্র একখানা ঘরই উঠেছে, কপাট লাগানোর সব বন্দোবস্তই হয়েছে। রুহিদাস ফিরলে ওটাও লাগানো হয়ে যাবে। এখন রাত্রে শোয়ার সময়টুকু পাল্লাটা সরিয়ে ওই দরজার মুখে লাগিয়ে দেয়। আচ্ছা, রুহিদাসবাবু কি এখন বাড়ি নেই? না, ওই কি সব কোর্টের কাজে উনি সদরে গেছেন উকিল বাবুর কাছে। আজকালের মধ্যেই ফিরে আসার কথা। আর কথা না বাড়িয়ে অশোক খোলা দরজা দিয়ে ভেতরে গিয়ে দাঁড়ালো। একটা 5-7 সাইজের তক্তপোষ পাতা রয়েছে। সেখানে এক মহিলা হাত পা ছাড়ানো অবস্থায় শুয়ে রয়েছেন। একপাশে গিয়ে অশোক চমকে উঠল। মহিলা বেশ সুন্দরী, একটু মোটাসোটা গড়ন, মাথায় একরাশ কোকড়ানো কালো চুল, কিন্তু সেটা বেশ অবিন্যস্ত। পরনের কাপড়টিও দলমল অবস্থায়, কোনো মতে শরীরের সঙ্গে লেপ্টে রয়েছে। পরনের অন্তর্বাসটুকু হাঁটু পর্যন্ত তোলা। মহিলার গায়ের রং বেশ ফর্সা, ছড়ানো হাত দুটোতেও তার প্রমাণ। মহিলার মুখ চোখ সুন্দরী হলেও তার মুখে কষ্ট পাওয়ার চিহ্ন প্রকট। বেডশিটে নানা জায়গায় রক্তের ছিটে, বিশেষ করে মাথার কাছে চাপচাপ রক্ত। হাত লাগাবার দরকার ছিল না, তবুও হাতে গ্লাভস লাগিয়ে মহিলা নাড়ি টিপল। নারীর কোনো স্পন্দন নেই। বৃদ্ধ ভদ্রলোকটিও সঙ্গে সঙ্গে ঘরে এসেছিলেন। এক ঝলক দেখে নিয়ে তিনি বললেন, স্যার, ঝুমুর বোধহয় মরে গেছে। মাথা নাড়তে নাড়তে অশোক সহদেবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি বললে কাল রাতে এই ঘরে চোর এসেছিল। হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে। কিন্তু আমার তো মনে হচ্ছে না। কতজন এসেছিল? আগে 6-7 জন তো হবে। জানলে কি করে 6-7 জন এসেছিল? মনে হলো। কিছু অস্ত্র ছিল সঙ্গে? আগে সবার হাতে লোহার রড ছিল। তুমি উঠলে না কেন? কি করতে উঠবো? উঠলেই তো মেরে আমায় মাথা ভেঙে দিত। আচ্ছা, তারপর তারপর কি হলো? ওরা স্যার দলবল নিয়ে ওই ঘরে ঢুকে গেল। একজন স্যার আমার কাছে দাঁড়িয়েছিল, পাছে আমি উঠে চেঁচামেচি করি, সেই জন্যে। তারপর? তারপর ওরা ঘরে গিয়ে লুটপাট করলো, আর যাবার সময় আমাকে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে অজ্ঞান করে চলে যায়। অশোক ফের ঘরটাকে ভালো করে দেখল। ঘরে খোয়া যাবার মতো তেমন কিছুই ছিল না। না কোনো আসবাবপত্র, না কোনো লোভনীয় বস্তু, এমনকি ঘরে কোনো পলেস্তারাও পড়েনি তখনও। বৃদ্ধ ভদ্রলোকটির নাম রমেশবাবু। উনি বললেন, কিন্তু এ ঘরে ডাকাতি করার মতো তো কিছুই নেই। সবে তো বাড়িটা তৈরি হচ্ছে, একটাই ঘর উঠেছে। অশোক জিজ্ঞাসা করল, আচ্ছা রমেশবাবু, আপনি তো এখানকারই লোক। আগে হ্যাঁ, ওই যে সামনে আমার বাড়ি। কোনো হইচই হট্টগোলের আওয়াজ পেয়েছিলেন? এমনকি কোনো মহিলার চিৎকার? আগে না, একটু রাত নামলে জায়গাটা প্রায় শুনশান হয়ে যায়। তার উপর এখন শীতকাল, তাড়াতাড়ি সবাই শুয়ে পড়ে। না, আমি তো কোনো শব্দ শুনিনি। তীক্ষ্ণ মনোযোগ দিয়ে অশোক আরও কিছু দেখল, বিশেষ করে মহিলাকে। একে তো আপনি চেনেন? হ্যাঁ, ওই তো রুহি দাসের বউ ঝুমুর। ওর দাদার ফ্যামিলিতে কে আছেন? শ্যামা দাস আর ওর বউ রত্না। ওদের ডাকা যাবে? যারা এখানে ভিড় করে আছেন তাদের মধ্যেই কেউ? না স্যার, না। আসলে দুই ভাইয়ের মধ্যে ভাব ভালোবাসা তো একেবারেই নেই। কেন? সম্পত্তি আর কেন? ওদের বাবা মারা যাওয়ার সময় সবকিছু তো সমান ভাগে ভাগ করে দেয়নি। বড় ভাই পেয়েছে তৈরি করা বসত বাড়ি, আর ছোট ভাই যে টাকা পেয়েছে আজকালকার দিনে তা দিয়ে ওই 1-2 ঘর হয়তো তোলা যায়।
তার বেশি কিছু হয় না। এরমভাবে ভাগ করার কারণ কিছু জানেন? রমেশবাবু কিছু না বলে সহসাই চুপ করে গেলেন। বোধ হয় আপনার বলতে অসুবিধা আছে। ঠিক তা নয়, আসলে চণ্ডীদাস আমার বন্ধু স্থানীয়, কিন্তু ভীষণ গোঁড়া প্রকৃতির লোক। উনি রুহি দাসের জন্যে একজন স্বজাতির মেয়ে পছন্দ করেছিলেন। রুহি দাসের সঙ্গে কথাবার্তা না বলেই বিয়ে ঠিক করে ফেলেন, কিন্তু সেখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত। রুহি দাস ঝুমুরকে অনেকদিন আগে থেকেই পছন্দ করে রেখেছিল। সরাসরি চণ্ডীকে জানিয়ে দেয় ঝুমুর ছাড়া অন্য কাউকেও বিয়ে করবে না। ব্যাস, এই নিয়ে অনেক অশান্তিও শুরু হয়ে যায়। সে ঝুমুরকে বাবার অনিচ্ছায় বিয়ে করে ফেলে। রেগে গিয়ে চণ্ডী ওকে বউ সমেত বাড়ি থেকে বের করে দেয়। অবশ্য পরে রাগ পড়লে ওকে বাড়িতে ফিরে আসতে বলে, কিন্তু রুহি দাস একটু সেন্টিমেন্টাল ছেলে। ও একটা বাড়ি ভাড়া করে বউ নিয়ে আলাদা থাকতে শুরু করে। চণ্ডী বোধহয় নিজের জেদ থেকে সরে এসেছিল, বাড়ির অর্ধেক ওকে দিতেও চেয়েছিল, কিন্তু শ্যামা দাস আর বউ রত্না নিজের ভাগের অংশ ছাড়বে কেন? তার থেকেই লেগে গেল দুই ভাইয়ের মধ্যে ঝগড়া, অনেক সময় হাতাহাতি পর্যন্ত হয়েছে। শেষকালে ঠিক মরার আগে ওই চণ্ডী লাখখানেক টাকা রুহি দাসকে দিয়ে পাশের জমিতে বাড়ি তুলে নিতে বলে। এ জমিটা কার? আগে ওটাই চণ্ডীরই জমি। রমেশবাবু, কষ্ট করে হলেও একটা কাজ করতে পারবেন? নইলে আমাকেই শ্যামদাসবাবুকে থানায় ডেকে পাঠাতে হবে। আপনি স্যার বলুন না কি করতে হবে। একটু শ্যামদাসবাবুকে বলবেন কালই যেন উনি আমার সঙ্গে দেখা করেন। আচ্ছা, বলবো। আর রুহিদাসবাবু ফিরলেও একই কথা জানিয়ে দেবেন। আপাতত আমরা বডি পোস্টমর্টমে পাঠাচ্ছি। বুঝতেই পারছেন, মার্ডার কেস। অ্যান্ড আই ডাউট শুধু মার্ডার নয়, আরও কিছু থাকতে পারে। ইতিমধ্যে মর্গের অ্যাম্বুলেন্স চলে এসেছে। ওরা ঝুমুরের লাশ নিয়ে চলে গেল। থানায় ফেরার পথে সহদেবকে অশোক বলে গেল, এই গ্রাম ছেড়ে কোথাও চলে যাওয়ার চেষ্টা করো না। সহদেব কাচুমাচু মুখে জিজ্ঞাসা করে, স্যার, আপনি কি আমায় সন্দেহ করেন? কেন? তোমার কি মনে হয় তুমি সন্দেহের বাইরে? না মানে, ভাবিজিকে আমি মারতে যাব কেন? ভাবিজির সঙ্গে আমার দোস্তি ছিল, কত সুখ দুঃখের কত ভাবিজি আমার কথা বলতো। একটাই আফসোস, রহিদাস দাদাবাবু যাবার সময় ভাবিজির দেখভালের দায়িত্ব আমায় দিয়ে গেছিলেন। সেই কাজটা আমি করে উঠতে পারিনি। বেশি আজে বাজে কথা না বলে যেটা বললাম সেটাই করো। তুমি তোমার বন্ধু সুধীরকে নিয়ে 2-1 দিনের মধ্যে থানায় দেখা করবে। এএসআই নন্দবাবু জিজ্ঞাসা করলেন, স্যার, কেসটা নিয়ে আপনি বেশ চিন্তাভাবনা করছেন। আপনার কি মনে হয়? মেয়েটাকে খুন করা হয়েছে তাতে তো নিশ্চয়ই আপনি একমত। শুধু খুন নয়, অ্যাট দ্য টাইম মেয়েটিকে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছে। রেপও হতে পারে। ইয়েস, আই ডাউট সো। কারা করবে? যারা ডাকাতি করতে এসেছিল? নন্দবাবু, আদপেই কি কোনো ডাকাতি হয়েছিল? হ্যাঁ স্যার, আমি এটাও চিন্তা করেছি। রমেশবাবু বা সহদেবের কথা সূত্রে মনে হয় না যে কোনো ডাকাতির ব্যাপার ঘটেছিল, কারণ ঘরের মধ্যে ডাকাতি করার মতো কিছুই ছিল না। তাহলে স্যার আর কি হতে পারে? আছে, অনেকগুলো অসঙ্গতি থেকেই যাচ্ছে। আগে পোস্টমর্টম রিপোর্টটা আসুক, তখন অনেক কিছু জানা যাবে। কিন্তু মহিলার স্বামী মানে রুহিদাসবাবুর তো ইতিমধ্যে চলে আসা উচিত ছিল। হয়তো তিনি খবর পাননি। রুহিদাসবাবুর জন্য খুব একটা অপেক্ষা করতে হলো না। পরদিন সকালেই উনি থানায় এসে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। একটু পরে কান্নার প্রাথমিক বেগ প্রশমিত হলে অশোক ওকে নিয়ে পড়ল। আপনার তো লাভ ম্যারেজ, তাই না? হ্যাঁ স্যার, কতদিন বিয়ে করেছেন? বাবা মারা যাওয়ার আগেই স্যার। তা বাবা তো আপনাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলেন। আমি তো ঝুমুরকে নিয়েই আলাদা হয়ে যাই। কি করেন আপনি? আমার একটা ছোটোখাটো ব্যবসা আছে স্যার, স্টেশনারি দোকানের। সেটা আপনার ওই স্টেশন রোডের ওপারে। ঘটনার আগে আপনি শহরে কোনো এক উকিলবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কি ব্যাপারে জানাবেন?
বাবা জমিটা আমার নামেই করে দিয়েছিলেন, যাতে সেই জমি নিয়ে পরে আমার দাদার সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি না পড়তে হয়, তাই জন্য। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওটা নিজের নামে রেজিস্ট্রি করার ব্যাপারেই তদবির করতে যাই আর কি। তার জন্য 4-5 দিন সময় লাগবে? আপনি জানেন আপনার স্ত্রীকে ইনসিকিউরিটির অবস্থায় রেখে গিয়েছেন। সহদেবের ওপর আমার দায়িত্ব দিয়ে গিয়েছিলাম ওর ভাবিজির ওপর নজর রাখতে, কিন্তু আপনার আর কোনো শত্রু আছে? আমার দাদার বৌদি ছাড়া আর কোনো শত্রু নেই স্যার। তার মানে আপনি বলছেন আপনার অনুপস্থিতিতে আপনার দাদাই এ কাজ করেছেন? ইন্সপেক্টর বাবু, আমার দাদার সঙ্গে, বিশেষ করে বৌদির সঙ্গে আমাদের বিবাদ। কেন বাবা জমি টুকরো করে একটা ভাগ আমায় দিয়ে গেছেন সেই নিয়ে, আবার বাড়ি করার জন্য 1 লাখ টাকাও দিয়েছেন। সেই গাত্রদাহে দাদা বৌদির সঙ্গে আমাদের বিবাদ, এমনকি লাঠালাঠি ফাটাফাটিও হয়েছে। তবে শুনলাম ঝুমুরকে নাকি রেপ করা হয়েছে। না স্যার, ভাই ভাই ঝগড়া হতে পারে হোক, কিন্তু দাদা, না স্যার না, দাদা কোনোদিনও কোনো মেয়ের গায়ে হাত তুলবে না। রেপ তো অনেক দূরের কথা। আচ্ছা, আর বৌদি? মেয়েরা কি আর মেয়েদের রেপ করে নাকি? চুলোচুলি গালিগালা যেসব হতে পারে, তাই বলে রেপ? অন্য কাউকে দিয়ে করাতে পারে? না স্যার, এ হতে পারে না। আর সম্পত্তি মানে 2 কাঠা জমি, তার জন্য ভাইয়ের বউকে? না 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 না, এটা আমি ভাবতেও পারি না স্যার, আমি বিশ্বাসও করতে পারি না। ঠিক একই কথা বলে গেলেন শ্যামাদাস আর তার স্ত্রী রত্না। শ্যামাদাস বললেন, ভাইয়ে ভাইয়ে তো ঝগড়া হয়ই, সম্পত্তি নিয়ে আগেও হয়েছে, এখনও হচ্ছে। সেই রাজা বাদশার কাল থেকে এসব হচ্ছে স্যার। কিন্তু স্যার, আমাদের সংসারে মেয়েদেরকে আমরা একদম অন্য চোখে দেখি। এত ঝগড়া, এত লাঠালাঠির পরেও ঝুমুরকে আমি শুধু ভাইয়ের বউ নয়, নিজের বোনের মতোই দেখতাম। আর সেই ঝুমুরকে আমি খুন করব, আর তার উপর আবার রেপ! ছি ছি ছি! তার থেকে গলায় দড়ি কলসি বেঁধে আমি পুকুরে ঝাঁপ দিয়ে ডুবে মরি। আর রত্নাদেবী, আপনি কি বলেন? অত্যন্ত প্রত্যয়ের সাথে রত্না বললেন, আমার একটু জাতের বাদ বিচার ছিল, এখনও আছে। আমি চেয়েছিলাম আমার বোনের সঙ্গে ঠাকুরপোর বিয়ে দেব, কিন্তু ঠাকুরপো এমন বেঁকে বসলো, তারপর সে বাড়ি ছেড়ে চলেও গেল। কুসুমের ওপর সেই জন্যেই আমার রাগ হয়েছিল। ও তো ঠাকুরপোকে ফেরাতে পারতো। আমি জানি সব মেয়েরাই নিজের একটা সংসার চায়, হয়তো কুসুমও তাই চেয়েছিল। তাই ওর ওপর শেষ পর্যন্ত আমার আর কোনো রাগ ছিল না। আমার স্বামীকেও বলেছি, থাকতে দাও ওদের, ওরা যদি সুখে থাকে থাকুক। ওরা তো আমাদের সংসার ভাঙতে আসছে না, ওদেরকে ওদের মতো বাঁচতে দাও। হ্যাঁ ইন্সপেক্টর বাবু, এটাই আমার মনের কথা। আমার একটা মাত্র বাচ্চার নামে শপথ করে বলছি, কোনো মহাপাতকের কাজ আমি করিনি। কিন্তু কেউ একজন তো তাকে মেরেছে নৃশংসভাবে। আর কারো কি ঝুমুরের ওপর রাগ থাকতে পারে? একটু ভেবে বলুন তো। ওনার কি কোনো অ্যাফেয়ার, কোনো ছেলের সঙ্গে কি বিয়ের আগে থেকে কোনো সম্বন্ধ ছিল? মানুষের মনের কথা বলার ক্ষমতা আমার নেই। বিয়ের আগে তার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কিনা সেটা আমি জানি না, আর আমি জানবার চেষ্টাও করিনি। তবে মানুষের চালচলন, হাবভাব দেখে কখনো কখনো আমরা কিছু তো ভেবে নিতে পারি। না ইন্সপেক্টর বাবু, আমার কুসুমের সঙ্গে কোনো মধুর সম্পর্ক ছিল না বটে, কিন্তু রুহি ঠাকুরপোকে ছেড়ে অন্য কোনো নাগরের জন্যে সে উতলা হয়ে থাকতো, এই আমার কিছুতেই বিশ্বাস হয় না। আপনাদের সহদেব ছেলেটা কেমন? সহদীপ সম্পূর্ণ বাইরের ছেলে, ও তো ঝাড়খণ্ডের ছেলে। আমার স্বামীর কাছেও একটা চাকরির জন্য এসেছিল, সেরকম কোনো চাকরি আমাদের কাছে নেই। তাই রুহি ঠাকুরপো ওদের বাড়ির সামনে একটা গোয়াল ঘরকে সাফসুতরো করে ওকে থাকতে দিয়েছিল। মাঝে মাঝে ও গিয়ে ঠাকুরপোর দোকানে বসতো, বাকি সময় ওই ঘরদোরের কাজকর্ম করত। তবে হ্যাঁ, সহদেব আর ঝুমুর প্রায় একই বয়সী হওয়ার জন্য ওদের মধ্যে ঠাট্টাই আর কির একটা সম্পর্ক ছিল। একা একা অনেকদিনই দেখেছি ওরা বসে বসে গল্প করছে, কিন্তু তাতে আমার কিছু মনে হয়নি। রুহি ঠাকুরপো এ নিয়ে কখনো কিছু ভেবেছে বলে তো আমার মনে হয় না। আসলে ছেলেটা খুব বিশ্বাসী ছিল, না বলতে আমারও অনেক কাজকর্ম করে দিত। তার মানে বলছেন ওকে আপনার কোনো সন্দেহ হয় না? সন্দেহ রোগটা খুব খারাপ, আর যেখানে সন্দেহ করার মতো কিছুই হয়নি, তখন কেন অকারণে কাউকে সন্দেহ করতে যাব? অশোক এবার দুজনের দিকে তাকিয়ে নিয়ে বলল, কেসটা খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তাহলে কে কে হতে পারে?
কিন্তু কেউ তো একজন বটেই, বাট হু ইজ দ্য মিসচিভিয়াস ম্যান? আচ্ছা, সুধীর ছেলেটা কেমন? শ্যামা দাস বললেন, সুধীর আর সহদেব, এদের দুজনের স্ট্যাটাসটাই আলাদা। যদিও ওদের দুজনের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব ছিল, তবে সুধীর তো পড়াশোনা করে, বেশ শান্তশিষ্ট ভদ্র ছেলে। কারোর সঙ্গে ওকে কোনোদিনও ঝগড়া বিবাদের মধ্যে যেতে দেখিনি। ঝুমুরের সঙ্গে ওর কোনো আলাপ পরিচয় ছিল বলেও তো জানি না। ঠিক আছে, আপনারা এখন আসতে পারেন। ভবিষ্যতে যদি দরকার পড়ে তবে আবার ডাকতে হতে পারে। আচ্ছা, আপনার ঠাকুরপো এখন কি করছেন? ভালোবাসার মেয়েকে হারিয়ে ফেললে মানুষ যেমন করে থাকতে পারে ঠিক সেই রকমই আছে। ঝুমুর চলে গেছে। দেখতে দেখতে 15 দিনও কেটে গেছে। মাঝে একদিন অশোক থানায় ডেকে এনেছিল সুধীরকে। জিজ্ঞাসাবাদ করে জানা যায় সে রাত্রের কথা সে কিছুই জানে না। নিজের ঘরে বসে সে লেখাপড়া করছিল। যদিও শুতে রাত হয়েছিল, কিন্তু কোনো চোর ডাকাতের কোনো চিৎকার সে শোনেনি। পরদিন সকালে সহদেব এসে তাকে বলে যে তার ভাবিজি খুন হয়েছে। এটুকু শোনার পরেই অশোক সুধীরকে থামায়। ঠিক তোমায় কি বলেছিল, স্পষ্ট মনে আছে? উত্তরে সুধীর জানায়, হ্যাঁ স্যার, ওর চোখে মুখে বেশ উত্তেজনা ছিল, ভালোভাবে কথা বলতে পারছিল না। তো একবার জিজ্ঞাসা করার পর বলে যে ভাবিজি খুন হয়ে গেছে। ও কি করে জানলো ভাবিজি খুন হয়েছে? হয়তো রক্ত রক্ত দেখে সেটাই ভেবে নিয়েছিল। আর কিছু তুমি জিজ্ঞেস করনি? না স্যার। সে কি, আর কিছুই জিজ্ঞেস করনি? আমি আর কি জিজ্ঞাসা করতে পারি? ভাবিজিকে তুমি চিনতে না? হ্যাঁ স্যার। একজন চেনা লোকের খুন হয়ে গেছে শুনেও তুমি কিছু বললে না? দেখতে যাওনি? না স্যার। কেন? কি দরকার স্যার খুন খারাপের জায়গায় গিয়ে পুলিশি হ্যাপায় নিজেকে জড়িয়ে ফেলার? সেই জন্যই ওকে বলেছিলাম সোজা থানায় গিয়ে খুনের ব্যাপারটা নিয়ে খবর দিতে। তুমি তো ওর সঙ্গে থানা পর্যন্ত এসেছিলে। না স্যার, আগেই তো বললাম থানা পুলিশে আমার খুব ভয়। তোমার পুরো নাম কি, আর বাঙালি? হ্যাঁ স্যার, আমার নাম সুধীর খাস্তাগির। আমার বাড়ি স্যার হাওড়া, কদমতলা। এখানে কি একা থাকো? না স্যার, বুড়ি পিসির সঙ্গে আছি, পিসিরই বাড়ি। কি পড়ছো? আগে কলকাতায় থেকে প্রাইভেটে একটা মাধ্যমিক করেছিলাম। কলকাতায় নানান ডিস্টারবেন্স। হায়ার সেকেন্ডারির পড়াশোনাটা এখানে বসেই করছি। জায়গাটা নির্জন, পড়াশোনার পক্ষেও আইডিয়াল। সহদেবের সঙ্গে আলাপ হলো কি করে? ও তো লেখাপড়া করে না। কেউ লেখাপড়া করে না বলে তার সঙ্গে কি আলাপ করা যায় না? তা নিশ্চয়ই যায়, কিন্তু এত আশেপাশে লোকজন থাকা সত্ত্বেও সহদেব তোমার কাছেই প্রথমে গেল, এটাই তো ভাবাচ্ছে। এটা তো স্যার ভাববার মতো ব্যাপার নয়। সহদেব যদিও আমার থেকে বয়সে বড়, তবে মাঝে মধ্যে এসে আমার সামনে বসে থাকে, নিজের দেশের কথা বলে। মানুষকে তো আর তাড়িয়ে দেওয়া যায় না। ঝুমুর দেবীর সঙ্গেও তো তোমার আলাপ ছিল। হ্যাঁ, আমি ঝুমুতি বলেই ডাকতাম। এখানে আমার বাবা মা থাকে না বলে ভালো মন্দ রান্না করলে আমাকে আর সহদেবকে খাওয়াতেন। খুব আশ্চর্যজনক কথা বলছো। কেন স্যার? ঘরের অবস্থা দেখে মনে হয় না রান্না বান্নার সাজ সরঞ্জাম কিছু আছে বলে। কে বললো স্যার? ঝুমুরদের ঘরের পেছনেই একটা ছোট্ট ঘর আছে, সেখানে গেলেই দেখতে পাবেন যে ওটাই ওদের রান্নাঘর। তাছাড়া জামাইবাবু মানে রহিদাসবাবু তো থাকতেনই, রান্না বান্না না করলে আর চলবে কেন? ওদের তো এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্যই সব এলোমেলো হয়ে আছে। তোমাদের দুজনের মধ্যে কার সঙ্গে ঝুমুর দেবীর অন্তরঙ্গতা বেশি ছিল? অন্তরঙ্গতা বলছেন কেন স্যার? আমি তো খুব একটা যাতায়াত করতাম না। অবশ্য জামাইবাবু না থাকলে ওদের বাড়ির চাতালের কাছে বেশ খানিকটা খাস জমি আছে। সহদেব আর ঝুমুর দিকে অনেকদিনই দেখেছি ওখানে বসে গল্পগুজব করছে। তো একে স্যার খারাপ কিছু বলা বোধ হয় ঠিক হবে না। আমি খারাপ কথা বলছি না। অন্তরঙ্গতা মানে খারাপ কিছু, এই কথা কে বললো তোমায়? ঠিক আছে, তুমি এখন আসতে পারো। আমায় না জানিয়ে গ্রাম ছেড়ে কোথাও যাবে না, নট ইন কলকাতা। সেদিন সুধীর চলে যাওয়ার পর অশোক অনেক কিছুই ভাবছিল। সুধীরের কথার কিছু অসঙ্গতি তার কানে ভাসছে এবং ভাবাচ্ছে। এএসআই নন্দবাবু তখন নিজের কাজ করছিলেন। সুধীর চলে যেতে তিনি জিজ্ঞাসা করলেন, স্যার কি বুঝলেন? পিএম রিপোর্টটা কি এসেছে? হ্যাঁ স্যার, আপনার ড্রয়ারে রয়েছে। অশোক খুঁটিয়ে পড়ল, নিজের মনেই বলল, যা ভেবেছিলাম ঠিক তাই। কি স্যার?
মেয়েটি প্রথমে স্ট্যাঙ্গুলেশনে মারা যায়। সম্ভবত মেয়েটি দেখতে পায় কে তাকে খুন করতে চাইছে। সেটা ঢাকবার জন্যই খুব ভারী কিছু দিয়ে মেয়েটির মাথায় সম্ভবত লোহার রড জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়, তাতেই তার মৃত্যু হয়। কিন্তু স্যার আপনি তো বললেন যে শি ওয়াজ রেপড। আমি বলিনি, পিএম বলছে। অ্যান্ড দ্যাট ওয়াজ অকওয়ার্ড আফটার হার ডেথ। স্যাডিস্ট নাকি? বিকৃত কামবাসনা? এবং সাধারণত এই কাজগুলো করে কিছু লোকের অভ্যাস এবং কিছু সাময়িক ফ্রেন্ডজিনেসের জন্য। অ্যান্ড দুজন আমার সাসপেক্টেড। সহদেব এবং সুধীর। ইয়েস। এবং দুজনের দেওয়া তথ্যের মধ্যে অনেক অসংলগ্নতা। দুটোকেই থানায় এনে একটু লাড্ডু খালে না অনেক কিছু বেরিয়ে আসতে পারে। বোধহয় সেটাই করতে হবে, নইলে কেউই মুখ খুলবে না। হিন্দু নিয়মে অপঘাত মৃত্যু হলে হসপিটাল থেকে ডেড বডি ছাড়া পাওয়ার পর 3 দিনের মধ্যে শ্রাদ্ধ শান্তির কাজ শেষ হয়ে যায়। নন্দবাবুকে নিয়ে অশোক সেদিন ওদের বাড়িতে গিয়েছিল। পরলোকে কাজটা হচ্ছিল শ্যামদাসবাবুর বাড়িতেই। রুহিদাসবাবু খুবই ভেঙে পড়েছিলেন। একা শ্যামদাসবাবু আর ওর স্ত্রী রত্নাদেবী সমস্তটা সামলাচ্ছিলেন। গ্রামের কিছু লোকও ছিল। যতই শোক থাক, আচার বিচারের কোনো অন্ত ছিল না। আশপাশের অনেককেই নেমন্তন্ন করা হয়েছিল। সহদেব তো ছিলই, সুধীরও ছিল। তারা একধারে চুপ করে বসেছিল। সুযোগটা অশোক ছাড়ল না। নিজে না গিয়ে নন্দবাবুকে সহদেব আর সুধীরের বাড়িতে পাঠিয়ে দিল তল্লাশি চালাতে। দুজনের ঘর থেকে দুটো মারাত্মক জিনিস পাওয়া গেল। সহদেবের ঘরের পেছন থেকে পাওয়া গেল একটা শাবল, যদিও সেটা মাটির নিচে পোতা ছিল। নন্দবাবু দুজন কনস্টেবলকে হাতে গ্লাভস লাগিয়ে চলে আসতে বললেন। যথাসময়ে তারা এসে মাটি খুঁড়ে শাবলটা বারও করল। সাবধানে সেটা নিয়ে তারা চলে গেল থানায়। নন্দবাবু এবার গেলেন সুধীরের বাড়ি। সুধীরের পিসিমা পুলিশের পোশাকে নন্দবাবুকে দেখে বললেন, কি হয়েছে বাবা, পুলিশ কেন? সুধীরের ঘর কোনটা? বৃদ্ধা আঙুল তুলে দেখিয়ে দিলেন। সুধীরের ঘরে গিয়ে তার ড্রয়ার থেকে যেটা পাওয়া গেল সেটা তিনি কখনোই আশা করেননি। 1 প্যাকেট কন্ডোম, তার মধ্যে একটা নেই। কিছু না বলে সেটি পকেটস্থ করে নন্দবাবু ফিরে এলেন শ্রাদ্ধ বাসরে। সুধীরকে পাওয়া গেল না। অশোক কোনো কিছু হুজ্জত না করে সির্ফ সহদেবের কাছে গিয়ে বলল, থানায় যেতে হবে। কেন স্যার? গেলেই বুঝতে পারবে। সুধীর কোথায়? একটু আগেই তো উঠে গেল। এক্ষুনি সুধীরের খোঁজ করুন। সম্ভবত বাড়িতে পাবেন না। কয়েকজনকে স্টেশনে পাঠিয়ে দিন, আপনি নিজে যাবেন, কারণ আপনি সুধীরকে চেনেন। দুজনকে দুটো ঘরে বসালেন। সুধীরকে কল্যাণী সীমান্তেই ধরা হয়েছে। প্ল্যাটফর্মে পাইচারি করছিল ট্রেনের অপেক্ষায়। অশোক আর নন্দবাবু প্রথমেই ধরলেন সহদেবকে। অশোক বলল, তুই জানিস তোকে এখানে কেন আনা হয়েছে? খানিকটা ভয়ের সাথে সহদেব বলল, না স্যার। বল, ভাবিজিকে কেন খুন করলি? না স্যার, আমি খুন করিনি। বেশি মার খেতে না চাস তো বলে ফেল। স্যার, ভাবিজিকে আমি কেন মারবো বলুন? সেটা তুই ভালো করেই জানিস। না স্যার, আপনারা ভুল করছেন। আমি তো ভাবিজিকে বহুত ভালোবাসতুম। ফালতু মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। তোর বন্ধু সুধীর বয়সটা তোর চেয়ে কম, তো কয়েকটা লাড্ডু খাওয়ার পরই সব দোষ স্বীকার করে নিয়েছে। অতএব আমরা সব জানি। এখন বলছি, কি হয়েছিল সে রাত্রে সব খুলে বল। সালা বেইমান আছে, ওই সালার জন্যই তো। নন্দবাবু বললেন, একটুও বাদ না রেখে পুরোটাই বলবি, নাহলে এটা দেখছিস তো, পা দুটো ওপর থেকে ঝুলিয়ে পাঁঠা ঝাড় আরম্ভ একেবারে শুরু হয়ে যাবে। বাপের নাম তখন খগেন মহাপাত্র হয়ে যাবে, বলে দিলাম। মিনিট 5 মাথা নিচু করে বসে থাকার পর সহদেব বলল, সাহেব, ভাবিজির সঙ্গে আমার খুব দোস্তি ছিল। অনেক সুখ দুঃখের কথা বলতো। আমরা বাবুজি না থাকলে দুজন বসে অনেক কথা বলতাম। সেদিনও বলছিলাম, ভাবিজির মুখটা খুব সুন্দর দেখাচ্ছিল। সেদিন ছিল চাঁদের রাত, সেই আলোয় আরও ভালো লাগছিল। আমি এক দৃষ্টে দেখছিলাম ভাবিজির মুখটা। হঠাৎ ভাবিজি আমার দিকে ফিরে বলেছিল, হাদার মতো আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? শরম আসছে বলতে। এই বেশর্মি, বল, তাকিয়ে আছিস কেন? আপনাকে এই চাঁদের আলোয় ভারী মিঠা লাগছে। মনে হচ্ছে কই রাজকন্যার পাশে বসে আছি। কথা ঘুরেই ভাবিজি বলেছিল, একদম আজে বাজে কথা বলবি না। আচ্ছা সহদেব, তুই তো আগে বিয়ে করেছিলি না? দেশে তোর বউ আছে তো? থা মানে ছিল, লেকিন
লেকিন মানে? সে ভারী দুঃখী কাহানি। কি রকম? আমার বউ আমাকে নেয় না। সে কি? কেন? সহদেব মাথা নিচু করে ফেলে। অশোকই তাগাদা দেয়। রাগের চোটে অশোক চেয়ারেই ব্যাটনটাকে জোরে পিটিয়ে দিল। তারপর জিজ্ঞাসা করে, কেন? তোর বউ তোকে নেয় না কেন? আমার কোনো ক্ষমতা নেই। মানে? ডাক্তারবাবু দেখিয়েছিলাম, বললেন কিনা ম্যাপ খোঁজা হু। যা সালা, ডাক্তার কোনো ট্রিটমেন্ট করেননি? इलाज के लिए बहुत खर्च, बहुत রোগ ওষুধ খেতে হবে, ইসিলিয়ে তো রোজগার পাতির জন্য এখানে চলে এলুম। সব জেনে শুনে তুই বিয়ে করেছিলি কেন? অনেকে বলল কি বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে, लेकिन कुछ नहीं हुआ और मेरा बीबी हमको छोड़कर বাপের বাড়ি চলে গেল, বলে গেল ও আবার শাদি করবে। তাই বুঝি ভাবিজিকে একলা পেয়ে তার উপর চড়াও হলি? क्या करे बाबू, मन का प्यास तो छोड़ता नहीं। ভাবিজি আমার দিলে আগুন লাগিয়েছিল। আমার বউয়ের থেকে ভাবিজিকে দেখতে অনেক ভালো, তাই ভাবিজি যখন আমাকে ছেড়ে শুতে চলে গেল, আমি সিধা চলে গেলাম সুধীরদার পাশে। তাহলে সুধীরও ছিল তোর দলে? ও জোয়ান আছে, উসকা তাকাত আছে, তাই ওকে আমি খবর দিতেই অত রাতে চলে এলো আমার সাথে। গিয়ে দেখলুম ভাবিজি বিছানায় শুয়ে ঘুম যাচ্ছে। मेरा अंग कम नहीं करता, लेकिन दिल तो धड़कता है। আমি आहिस्ता आहिस्ता भाभीजीर पासे गए बसलूम। उनका ऊंची ऊंची बुक मेरा दिमाग खराब कर दिया। मैं मुझे संभाल नहीं पाया, मैं उनके पर, लेकिन भाभीजी नींद छूटे गए छिलो। उन्हें हमारे सीधा तौलपेटे में एक लाथी मारा, तो उसके बाद मेरा दिमाग भी चढ़ गया। मैं उनकी गला पकड़ लिया, जोर से दबाया। कहा जाने उस टाइम में भाभीजी जिंदा की थी नहीं। इसी वक्त सुधीर आ गया। और साला आकर भाभीजी का नाड़ी पकड़ा के देखा, हमको बोला क्या किया दीदी के, তুই মেরে ফেললি? ठीक আছে, এখন বাইরে के दाঁড়া, আমি দেখছি কি করা যায়। बाहर से हम देखा कि सुधीर भाभीजी कपड़ा उतार के उन्हें बलात्कार किया। उसका काम हो जाने के बाद हमको बोल के एक सवाल लाने के लिए। हम पूछा सवाल लाने से क्या होगा, তখন সুধীর আমাকে বলল, সালা বুড়বা কাহিকা, ঝুমুর দিদি এখনো জিন্দা আছে। দিদি তোকে চিনে ফেলেছে। একে বাঁচিয়ে রাখলে তোকে আর আমাকে দুজনেই মরতে হবে। দে ওই শাবলটা দিয়ে তোর ভাবিজির মাথা ফাটিয়ে দে। এই কাম কে ঠিক হবে? শালা তুই কি ফাঁসিতে ঝুলতে চাস? মেরে দে। জিন্দা থাকলে কিন্তু আমি কিছুই স্বীকার করব না। অশোক বলে, তারপর তুই মেরে দিলি? क्या करे, हम पाया नहीं कुछ, लेकिन खो जाएगा सब कुछ। সুধীরও পার পায়নি। ঠিক একই প্রসেসে সুধীরকেও বলা হয়েছিল যে সহদেব সব সত্যটা জানিয়ে দিয়েছে। এমনকি মৃতপ্রায় মহিলার ওপর নিজের কোনো চিহ্ন রাখবে না বলে সে কন্ডম ব্যবহার করেছিল, সেটাও স্বীকার করতে বাধ্য হয়েছিল। পুলিশের মার তো তার চিন্তার বাইরেই ছিল। খুন এবং বলাৎকারের জন্য আদালতের বিচারে দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অবশ্য রুহি দাসের শোক তাতে বিন্দু বিসর্গও কমে গেল না। জল ভরা চোখে অশোককে জিজ্ঞাসা করে, খুনিরা শাস্তি পেল স্যার, আর আপনি পাবেন বাহবা, প্রমোশনও আপনি পেতে পারেন, কিন্তু বলতে পারেন আমি কি পেলাম? অশোক কেবল তার সান্ত্বনার হাত রাখে রুহি দাসের কাঁধে। তার তো আর বলার মতো কিছুই নেই। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।